ন্যাতে হয়ে গেছি, সবাই ন্যাতে হয়ে গেছে। ওই জন্যই কম, কেউ আসেনি, সব ভিজে গেছে। সেটাই দেখছি তো, ভাত ঘুম দিচ্ছে, খেয়ে খিচুড়ি টিচুড়ি খেয়ে মনে হচ্ছে। শাড়ি কাপড় গুলো তো ভিজে আছে। এই তাহলে আমরা শুরু করি, করতে করতে হয়তো আরো কেউ এসে যেতেও পারে। কে শুরু করবে আজকে? দিদি ভাইকে দিয়ে শুরু হোক। ছেড়ে ছেড়ে বকরা পানি দিচ্ছে আজকে। আমার একটু জল খেয়ে নি। হ্যাঁ, আজকে ফার্স্ট বলে বাউন্ডারি যে মেরেছে তাকে দিলেই তো হতো। তাই দীপান্বিতা দি জয়েন করেছে। সন্ধ্যা হয়নি তো এখনো? না, যা ওয়েদার সন্ধ্যা হয়ে গেছে দীপান্বিতা দি। শাক বাজে। আপনার নিউজ রিডিংটাই উদ্বোধন করুন আপনি। বেশ বললি বটে, আমাকে সন্ধ্যা দেখানো হয়ে যাবে গো। হ্যাঁ রে, আমার মতো ঘরেতে এসে থাকলে না বুঝতে পারছিস কিভাবে কোথা থেকে যেতে হয়। এক মাইল জলে ভিজে ভিজে মন্দিরে যাও, আবার এসো, আবার করো, আর চারদিকে কি চলে। বাড়িতেই তো ঠাকুর আছে, বাড়িতে ঠাকুর না রে, আমাদের মন্দিরটা আছে না, মন্দিরে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, পরে ওগুলো শুনবো। এই কালকে আমার গানটা কি শুনতে পাস না? পরে কথা হবে, এখন ছেড়ে দিন, পরে বন্ধ করে দিন, এখন নিউজ রিডিং রাখতে যাক। ঠিক আছে, আমি শুরু করছি। নমস্কার, আজ শুক্রবার 11 জুলাই 2025, 26 আষাঢ় 1432। খসড়া বার্তায় কিছু খবর পরিবেশন করব কলকাতা থেকে মিতা সরকার। আজকের বিশেষ খবর, বিনয়কে ফেরাতে শীর্ষে সিদ্ধিনাথ, কোর্টের নির্দেশ, হুল উৎসব, বন্দরে JSW, পুরীতে গাফলতি, বাড়ি ফিরল সেই বালক, এবং আরো কয়েকটি সংবাদ। বিনয়কে ফেরাতে কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র অনেকদিন ধরেই সিবিআই এর খাতায় পলাতক। তাকে দেশে ফেরানোর বিষয়ে সম্প্রতি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে একটি আবেদন জমা করেছে তদন্তকারী সংস্থা। তাতে জানানো হয়েছে, বিনয়কে প্রত্যর্পণের জন্য ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতে হবে। সিবিআই সূত্রের খবর, প্রয়োজনীয় নির্দেশের জন্য এফিডেভিট সহ নথিপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে শুনানি হবে। শীর্ষে সিদ্ধিনাথ, রাজ্যের গোয়েন্দা বিভাগের আইবি শীর্ষ পদে রদবদল করল রাজ্য সরকার। সোমবার এক নির্দেশিকায় নবান্ন জানিয়েছে, এডিজি আইবি পদে থাকা জ্ঞানবন্ত সিংকে বদলি করা হয়েছে এডিজি ট্রাফিক পদে। আইবি এর শীর্ষ পদে বদলি করা হয়েছে ডিজি পদমর্যাদার অফিসার সিদ্ধিনাথ গুপ্তকে। তিনি ডিজে সিবি এসিআরবি পদে ছিলেন। এডিজি ট্রাফিক পদে থাকা রাজেশ কুমার সিংহকে এডিজি পলিসি পদে বদলি করা হয়েছে। কোর্টের নির্দেশ, কর্মশিক্ষা ও শরীর শিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ সংক্রান্ত মামলায় সব পক্ষকে নিজেদের বক্তব্য সংক্ষিপ্তভাবে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দেন। সোমবার এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিবাদী পক্ষের আইনজীবীরা। হুল উৎসব, সাঁওতাল বিদ্রোহ স্মরণে হুল উৎসব প্রথমবার পালন করল কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সোমবার জানান, ভবিষ্যতে সাঁওতালি ভাষা শিক্ষাতেও উদ্যোগী হতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী প্রাক্তন উপাচার্য বিনয় সোরেন, স্কটিশ চার্চ কলেজের উপাধ্যক্ষ সুপ্রতিম দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা মেরুনা মুর্মু প্রভৃত বক্তৃতা দেন। বন্দরে JSW, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের নেতাজি সুভাষ ডকের 7 ও 8 নম্বর বার্থের দায়িত্ব হাতে পেল সজ্জন জিন্দালের JSW গোষ্ঠী। 8 নম্বর বার্থ নতুন করে তৈরিও করবে তারা।
2 বছরে খরচ করবে 740 কোটি টাকা। এতে বন্দরের পণ্য পরিবহনের অঙ্ক অনেকটাই বাড়বে বলে দাবি কর্তৃপক্ষের। পুরীতে গাফিলতি। পুরীর রথযাত্রার পদপিষ্টের ঘটনার পরে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন নিয়ম ভেঙে মোবাইল ফোন ব্যবহারীদের অভিযোগ করলো রথের দায়িত্বে থাকা সেবায়েতদের একাংশের বিরুদ্ধে। সিংহদ্বার থানায় মঙ্গলবার রাতে দায়ের হয়েছে অভিযোগ। উল্টো রথ উপলক্ষে থাকা কড়া নিরাপত্তার ফাঁক বলে 4 জন তরুণের জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকার ভিডিও ঘিরে শোরগোল পড়েছে। বাড়ি ফিরল সেই বালক। এলাকার খালের পরে তাকে হাঁটতে দেখে চিনতে পেরে বাড়িতে নিয়ে এলেন পরিচিত টোটো চালক। প্রায় 1.5 মাস নিখোঁজ থাকার পরে বুধবার সন্ধ্যে নাগাদ টোটোয় চেপে বাড়ি ফিরল উত্তর দিনাজপুরের ইসলামপুরের সেই নাবালক। থাকে কলকাতা লাগোয়া রবীন্দ্রনগরের কারখানার চোর অপবাদ ঝুলিয়ে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। বাড়ির লোকেদের দাবি, ছেলেটি তাদের কাছে দাবি করেছে সে সন্তোষপুরের লাগোয়া আকরা এলাকায় ছিল, তবে কিভাবে সেখানে গেল ভেঙে বলতে পারেনি। নাবালিকের কাকা বলেন ভাইপো মানসিকভাবে বিপর্যস্ত, সামলে উঠুক তারপর কথা বলবো। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা বলেন তদন্ত চলছে, রবীন্দ্রনগরের থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। একটু বিদেশে যাই, দেখি কি কোথায় হচ্ছে। মহিলা প্রেসিডেন্ট। দক্ষিণ আমেরিকার ছোট সুরিনামের প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন জেনিফার সাইমন্স। রবিবার তিনি সে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব কাঁধে নিয়েছেন বলে খবর। গত মে মাসে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে 2 প্রধান বিরোধী দল প্রায় সমকক্ষ আসনে জয়লাভ করায় সে দেশের আইনসভার তরফে জেনিফারকে বিশেষ ভোট চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করা হয়েছে বলে খবর। নতুন পদের দায়িত্ব নিয়ে বছর 71-এর জেনিফার বলেন দেশের মানুষের সেবা করার জন্যই এই পদের দায়িত্বে এসেছি। খেলার খবরে আসি। বাংলায় নতুন ফুটবল লিগ। আইপিএল এর ধাঁচে বাংলায় এবার শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ ফুটবল। মঙ্গলবার মধ্য কলকাতার এক 5 তালা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা হলো বিএসএল এর। বাংলা জেলা থেকে প্রতিশ্রুতিমান ফুটবলার তুলে আনার লক্ষ্যে আইএফএস সঙ্গে যৌথ উদ্যোগে বিএসএল আয়োজনের পরিকল্পনা সাচি স্পোর্টসের। সংস্থার কর্ণধার রাহুল টডি বললেন আমাদের মূল লক্ষ্য জেলাগুলি থেকে প্রতিশ্রুতিমান ফুটবলার তুলে আনা, কারণ কলকাতা ময়দানের ক্লাবগুলিতে খেলা অধিকাংশ ফুটবলারই বিভিন্ন জেলা থেকে আসেন। আশা করছি বিএসএল বাংলা ফুটবলকে আরো সমৃদ্ধ করবে। প্রতিভা অন্বেষণের দায়িত্বে রয়েছেন এক ঝাঁক ফুটবলার। আইপিএল এর মতো এই ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এই প্রতিযোগিতায়। 8টি অঞ্চলে জোন ভাগ করা যাবে জেলাগুলিতে। লিগের খেলাগুলি হবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। সেমিফাইনাল হবে 2 পর্যায়ে। সব মিলিয়ে 61টি ম্যাচ হবে। প্রতিটি দলে 25 জন ফুটবলার থাকবে। এর মধ্যে 3 জন বিদেশি ফুটবলার থাকবে। প্রথম এক দেশে সর্বাধিক 2 জন বিদেশি রাখা হবে। অক্টোবরে শুরু হবে বিএসএল, চলবে ডিসেম্বর পর্যন্ত। খেলা অন্তত 4টি করে স্টেডিয়ামে খেলাগুলি হবে। জেলার অন্তত 4টি করে স্টেডিয়ামে খেলাগুলি হবে। ম্যাচগুলি সম্প্রসারিত হবে জি বাংলা সিনেমা চ্যানেলে। নমস্কার, আজকের মতন খবর পড়া শেষ করছি। সময়টা মনে হচ্ছে অনেক বেশি হলো না? তাহলে একটু বেশি, খুব বেশি না। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। সবাই সত্যি কথা বলো, কেমন হয়েছে? আজকে অনেক কম লোক আছে তো। কি হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। কম আছে তো, 1 মিনিট বেশি হলে ক্ষতি নেই। না, অভ্যেসটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। রিনাদি পড়ুন। হ্যাঁ আমি পড়ে নিচ্ছি, আমার একটু কাজ আছে। নমস্কার, হজলা বার্তা থেকে সাপ্তাহিক নিউজ রিডিং প্র্যাকটিসে আমি রীনা দত্ত। আজ শুক্রবার 11 জুলাই 2025, 26শে আষাঢ় 1432। আমার শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হয়েছে গর্বের হজলা, আর এই হজলার সুবাদে পাঠ করতে চলেছি বিষ্ণুপুর ঘরানার ঐতিহ্য,
কিছু শিল্পকর্ম ও মার্ক সঙ্গীতের সুলুক সন্ধানের খবর। শাড়ির আঁচল লণ্ঠনে বেঁচে 10 অবতার তাস। ইতিহাস মানেই সময়ের বিবর্তন। মল্ল রাজাদের বিনোদনের মাধ্যম 10 অবতার তাস এখন গৃহস্থের বাড়ির দেয়াল ছুঁয়ে ছড়িয়ে পড়ছে শাড়ির আঁচলেও। আনুমানিক 700 খ্রিস্টাব্দ থেকে মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় বিষ্ণুপুরের শিল্প সংস্কৃতির এক গৌরবময় অধ্যায় শুরু হয়। মহারাজ বীর হাম্বিরের রাজত্বকালে 1565 থেকে 1620 এই সমৃদ্ধি চরম শিখরে ওঠে। বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বীর হাম্বির শ্রীনিবাস আচার্যের প্রভাবে বিষ্ণুপুর মল্লভূমে একটি স্বতন্ত্র শিল্পশৈলী নির্মাণ করেন। বিষ্ণুপুরের একেবারে নিজস্ব শিল্পকলা হলো 10 অবতার তাস। বিষ্ণু 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, বলরাম, পরশুরাম, বুদ্ধ ও কল্কি নামাঙ্কিত কার্ড। এটি মল্ল রাজাদের ঘরোয়া খেলা বলে পরিচিত ছিল। 12টি করে 10 জন অবতারের মোট 120টি কার্ড হয়। 5 জন তাস খেলতে পারেন। বিষ্ণুপুরের ফৌজদার পরিবার পুরুষানুক্রমে 10 অবতার তাস তৈরি করে আসছে। এই তাস তৈরির পদ্ধতিও একটু অন্যরকম। তেঁতুল বীজের আঠা, খড়ি, সিঁদুর, ভেষজ রং, লাক্ষা, ভাতের মার ইত্যাদির মিশ্রণ কয়েকবার প্রলেপ দেওয়া হয় সুতির কাপড়ে। শুকিয়ে যাওয়ার পর নির্দিষ্ট আকারে সেগুলি কাটা হয়। 19 শতকে মুদ্রিত তাসের ব্যবহারের সঙ্গে সঙ্গে মূল্যবান ও জটিল 10 অবতার তাসের খেলা অবলুপ্ত হতে শুরু করে। বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের কেউ কেউ এখনো ধরে রেখেছেন এই শিল্পকে। খেলার উপকরণ হিসাবে 10 অবতার তাসের চাহিদা কমেছে। কারিগরেরা বিকল্প শিল্পের দিকে ঝোঁক দেন। এখন 10 অবতার তাস শুধু বাড়ি সাজানোর কাজে ব্যবহৃত হচ্ছে। সরকারি উদ্যোগেও 10 অবতার তাস শিল্পের প্রসারে নানা কাজের ভাবনা নেওয়া হচ্ছে। সম্প্রতি শিল্পীদের নিয়ে কর্মশালা হলো বিষ্ণুপুর জেলা সংগ্রহশালায়। প্রশিক্ষক ছিলেন শীতল ফৌজদার। অন্যদিকে 10 অবতার তাসকে বাঁচিয়ে রাখতে শাড়ির আঁচলে নকশা করতে শুরু করেছেন প্রশান্ত ফৌজদার নামে এক 10 অবতার তাস শিল্পী। তিনি বলেন, 10 অবতার তাস খেলা তো উঠেই গেছে আগে। এই প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে লণ্ঠনের কাছে এবং শাড়ির আঁচলে 10 অবতার তাস আঁকতে শুরু করেছি। এতে চাহিদাও বাড়ছে। ইদানিং মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের দেয়ালেও প্রদর্শিত হচ্ছে এই 10 অবতার তাসের ছবি। শাড়ির উপরে 10 অবতার তাসের ছবি অটুট রাখা গেলে চাহিদা ভালো হবে বলে আশাবাদী মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। ইতিহাস জানাচ্ছে, মোগল সম্রাটদের দরবার থেকে এই তাস খেলা এসেছিল বিষ্ণুপুরের মল্ল রাজদরবারে। 10 অবতার তাসের চিত্রায়নের পদ্ধতি থেকে অনুমান করা হয় পাল যুগের সময়কালেই এই শিল্পের প্রসার ঘটতে পারে। এই তাসের আবির্ভাব কাল নিয়ে মতভেদ থাকলেও ফৌজদার পরিবারের শিল্পীরা জানান এই শিল্প 1200 বছরের পুরানো। মৎস্য অবতারে তাসের উপরে মাছের প্রতীক, কুর্ম অবতারে কচ্ছপ, বরাহ অবতারে খোলস, নৃসিংহ অবতারে চাকতি, বামন অবতারে জলপাত্র, পরশুরাম অবতারে কুঠার, রাম অবতারে তীরধনুক, বলরাম অবতারে লাঙল বা গদা বা গরুর প্রতীক, বুদ্ধ অবতারে পদ্ম এবং কল্কি অবতারে তরবারি ও ঘোড়া বা ছাতার প্রতীক থাকে। রাজ পরিবারের সদস্য কালীপ্রসন্ন ঠাকুরের আমল পর্যন্ত খেলাটি চলে বলে জানা যায়। এরপরে অনাদরে ম্লান ঐতিহ্যের মার্গ সঙ্গীত। বিষ্ণুপুরের গান থেকে শাড়ি গর্বের পালক নেহাত কম নয়, কিন্তু উপযুক্ত যত্নের অভাবে সেসবের অতীত গরিমা যেন হারিয়ে যাচ্ছে। আক্ষেপ অনেকের। সঙ্গীত মহাবিদ্যালয়। ইতিহাস বলে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের প্রবল সঙ্গীতাগ্রহ ওস্তাদ বাহাদুর খাঁয়ের বিষ্ণুপুরে আগমনের মধ্যে দিয়েই সূচনা হয় বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের প্রকাশ। অষ্টাদশ শতকে বাহাদুর খাঁ, গদাধর চক্রবর্তী, রামশঙ্কর ভট্টাচার্য বিষ্ণুপুর ঘরানাকে বিশ্বের দরবারে হাজির করেছেন। পরবর্তী সময়ে সেই ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছেন রামকেশব ভট্টাচার্য, ক্ষেত্রমোহন গোস্বামী, অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, যদু ভট্ট, রাধিকা প্রসাদ গোস্বামী, রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোকুলচন্দ্র নাগ, অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। সেতার, বীণা, এজরাজ, শরৎ, জলতরঙ্গ, সুরবাহার, কানন, সুরমণ্ডল, নৌতরঙ্গ, ন্যাস তরঙ্গ, পাখওয়াজ, তবলা ও মৃদঙ্গের মতো যন্ত্র বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতে ব্যবহৃত হয়েছে। 1885 সালে মহারাজ রামকৃষ্ণ সিংহদেবের সহায়তায় সঙ্গীত চর্চার জন্য বিষ্ণুপুরে গড়ে ওঠে সঙ্গীত মহাবিদ্যালয়।
1945 সালে তা সঙ্গীত মহাবিদ্যালয়ে উন্নীত হয়। বছর দুয়েক পরে বিষ্ণুপুর পুরসভা চত্বরে গড়ে ওঠে রামশরণ কলেজ অব মিউজিক। সঙ্গীতাচার্য রামশঙ্কর ভট্টাচার্যের হাতেই গড়ে ওঠে বিষ্ণুপুর ঘরানার নামে সঙ্গীতের একটি স্বতন্ত্র ধারা। রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো গুণীজনের স্পর্শ পড়ে এই কলেজে। প্রশাসনিক উদ্যোগে প্রেক্ষাগৃহ, শ্রেণীকক্ষে সংস্কার হয়েছে, স্টুডিও তৈরি হচ্ছে, শিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র প্রদর্শনের জন্য গ্যালারি তৈরিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। কিন্তু কলেজের সরকারি স্বীকৃতি নেই, তাই অন্য কলেজ থেকে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। বর্তমান অধ্যক্ষ সুজিত গঙ্গোপাধ্যায় বলেন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে বেশ কিছুটা এগিয়েও ফিরে আসতে হলো। জানি না কবে এই কলেজের সরকারি সিলমোহর পড়বে। সকলেরই দাবি বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে সঙ্গীত মহাবিদ্যালয়ের মর্যাদা দিক, তাতে বেঁচে থাকবে বিষ্ণুপুর ঘরানার ঐতিহ্য। পরামর্শ চলতে থাকবে। আজ এই পর্যন্তই, নমস্কার। বাহ, খুব দারুণ সুন্দর খবর গো। পেলাম, দারুণ দারুণ। খুব ভালো লাগলো গো, দারুণ খবর। থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে বৈশাখী শুরু করো। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 11ই জুলাই 2025। খসড়া বার্তা থেকে খবর পরিবেশন করছি আমি, বৈশাখী ঘোষ। আজকের বিশেষ খবর, জগন্নাথের নৌকা বিহার, কমতে পারে বিশ্বের উষ্ণতা। আরামবাগে বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি। বৎসলার মৃত্যু। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে ভক্তের ঢল। আসছে বিস্তারিত খবরে। জগন্নাথের নৌকা বিহার, ফাঁকা মাঠ, চারপাশে গাছগাছালিতে ভরা, তার মাঝে মন্দির, এক পাশে ছোট পুকুর, সেখানে নৌকায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। খোল, করতাল, ঢাক, ঢোল বাজিয়ে চলছে নাম সংকীর্তন। মনোমুগ্ধকর এমনই দৃশ্য কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বালুরঘাটে বোয়ালদার জগন্নাথ মন্দিরে। রথযাত্রার পরপরই আয়োজিত হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই নৌকা বিহার। কেন এই রীতি? উদ্যোক্তারা জানিয়েছেন, আষাঢ়ের ভ্যাপসা গরমে ক্লান্ত হন জগন্নাথ দেব। প্রভুকে গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই শুরু হয়েছে জগন্নাথ দেবের নৌকা বিহার। পুরীতেও এই রীতি রয়েছে। বালুরঘাটের বোয়ালদার রথযাত্রা আর 5টা জায়গা থেকে আলাদা। এখানে রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে যান না, রথে চড়ে পরিক্রমা শেষে ফের নিজের মন্দিরেই ফিরে আসেন তারা। এই মন্দিরের ইতিহাসে রয়েছে, প্রায় 250 বছর আগে এই মন্দিরের পুরোহিতের পূর্বপুরুষরা এই রথযাত্রার সূচনা করেছিলেন অবিভক্ত বাংলাদেশের রাজশাহীতে। পরে এই পরিবারের সদস্য ব্রজকিশোর চৌধুরী সমস্ত কিছু ফেলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে চলে আসেন। বর্তমানে ব্রজকিশোরের উত্তরসূরিদের বাড়িতে এই পূজা হয়। কমতে পারে বিশ্বের উষ্ণতা। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। ভবিষ্যতে জটিল প্রযুক্তি বা কোটি কোটি ডলারের গবেষণা না করে বিশ্ব উষ্ণায়ন কিভাবে কিছুটা কমানো যায় তা নিয়ে নতুন এক পথের সন্ধান দিয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক বিজ্ঞানী। তাদের গবেষণা বলছে, বোয়িং 777-এর মতো বড় কার্গো বিমান দিয়েই পৃথিবীর তাপমাত্রা কমানোর কাজটা করা যেতে পারে। এর জন্য প্রয়োজন হবে বছরে প্রায় 1,20,00,000 সালফার ডাইঅক্সাইড। এই গ্যাস বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে কম পৌঁছবে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও। এই কৌশলটির নাম স্ট্র্যাটোস্ফেরিক অ্যারোসল ইনজেকশন, যা আসলে একটি জিও ইঞ্জিনিয়ারিং পদ্ধতি। এই পদ্ধতিতে কৃত্রিমভাবে বায়ুমণ্ডলে কণা ছড়িয়ে সূর্যালোক প্রতিফলিত করা হয়। গবেষণায় বলা হয়েছে, এই পদ্ধতিতে গড় বিশ্ব তাপমাত্রা প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস, 1.1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমানো সম্ভব।
উল্লেখযোগ্যভাবে 1991 সালে ফিলিপিন্সের মাউন্ট পিনাটাবু আগ্নেয়গিরির অঙ্কুৎপাতেও এই রকম প্রাকৃতিক প্রক্রিয়ায় পৃথিবীর তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। গবেষকদের মতে বোয়িং 777 মতো কার্গো বিমান দিনে প্রায় 13 কিলোমিটার উচ্চতায় সালফার ছড়ানো সম্ভব, বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চলের কাছাকাছি জায়গাগুলিতে। তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। যেহেতু এই উচ্চতা তুলনামূলকভাবে নিচু, সেই কারণে সালফার কণাগুলি বেশিদিন বায়ুমণ্ডলে থাকবে না। ফলে প্রভাব টিকিয়ে রাখতে আগের পরিকল্পনার চেয়ে অত্যন্ত 3 গুণ বেশি সালফার ব্যবহার করতে হবে, যার বিরূপ প্রভাব পড়তে পারে পরিবেশের উপর। দেখা দিতে পারে অ্যাসিড বৃষ্টি, মাটি, জল দূষণ। গবেষকরা আরও জানিয়েছেন এই পদ্ধতিতে কোনোভাবেই কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নয়, বরং এটি একটি সাময়িক ও নিয়ন্ত্রিত ব্যবস্থা হতে পারে, যা অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপগুলির পাশাপাশি কাজে লাগানো যেতে পারে। আরামবাগে বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি। এবার বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি হচ্ছে আরামবাগে। এই প্রথম আরামবাগ ব্লকের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এই রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। শীঘ্রই সেখানে পিচের সঙ্গে প্লাস্টিকের গুঁড়ো মিশিয়ে নতুন রাস্তা তৈরি করা হবে। আরামবাগের বিডিও সুব্রত মল্লিক বলেন, বর্জ্য প্লাস্টিক পরিবেশকে দূষিত করে। প্লাস্টিক ব্যবহারের পর তা পুড়িয়ে দিলে পরিবেশ দূষিত হয়। তাই বর্জ্য প্লাস্টিকের গুঁড়ো ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত হুগলি সিঙ্গুরে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে। সেখান থেকেই পরিমাণ মতন প্লাস্টিকের গুঁড়ো কিনে এই রাস্তায় ব্যবহার করা হবে। আরামবাগ ব্লকের এক ইঞ্জিনিয়ার বলেন, বর্জ্য প্লাস্টিক ব্যবহারের ফলে রাস্তা আরো মজবুত হতে পারে। আরামবাগে এই রাস্তা প্রথম করা হচ্ছে। আগামী দিনে রাস্তাটির পরিস্থিতির দিকে নজর রাখা হবে। অন্য কোনো নবনির্মিত রাস্তায় তা ব্যবহার করা যায় কিনা সেই বিষয়টিও আমরা দেখছি। বৎসলার মৃত্যু। মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র প্রকল্পে মৃত্যু হলো সবচেয়ে প্রবীণ হস্তিনী বৎসলার। গত 32 বছর ধরে হাতিটি ওই অভয়ারণ্যেই ছিল। তার বয়স হয়েছিল প্রায় 110 বছর। গত 6 বছরে 2 বার পুরুষ হাতির হামলায় মুখোমুখি হয়েছে বৎসলা। সম্প্রতি তার হাঁটা চলার সমস্যা হচ্ছিল, এমনকি চোখেও ভালো দেখতে পাচ্ছিল না। সোমবার থেকে টানা চিকিৎসা চলার পর অবশেষে বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ মারা যায় বৎসলা। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। বেলুড়ে গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তের ঢল। অন্যান্য বছরের মতো এবারও গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে অগণিত ভক্তের ঢল নামে। অধ্যক্ষ স্বামী গৌতমানন্দকে শ্রদ্ধা জানাতে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে। অন্য মহারাজদেরও শ্রদ্ধা জানান ভক্তরা। দূর দূরান্তের ভক্তরা এসেছিলেন। সন্ধ্যায় রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ সভাপতি স্বামী গম্ভীরানন্দের রচনা সংগ্রহ প্রকাশ করেন বর্তমান অধ্যক্ষ। ইলুমিনেটিং থটস অফ স্বামী গম্ভীরানন্দ শীর্ষক বইয়ে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানা অজানা বহু তথ্য। খবর এখানে মতন শেষ করছি। নমস্কার। খুব সুন্দর। থ্যাংক ইউ। কত সময় লাগবে? সুমন, কত সময়? ঠিক আছে, পরে দেখছি সুমন কোথায়। সুমন নেই। বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবারে শিপ্রা দাশগুপ্ত ম্যাডাম পড়বেন খবর।
মিউটে আছেন, হ্যাঁ বলুন। নমস্কার। আজ 11ই জুলাই 2025 শুক্রবার খসড়া বার্তা থেকে সাপ্তাহিক খবর পড়ছি। আমি শিপ্রা দাশগুপ্ত। আজকের বিশেষ বিশেষ খবরগুলো হলো মহাকাশে শুভাংশু শুক্লার খবর, আর নতুন এসএসসিতে বাদ চিহ্নিত অযোগ্যরা, প্রাকৃতিক বিষয়ক খবর এবং আবহাওয়ার খবর এবং খেলার খবর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ইসরো প্রধান ভি নারায়ণের সঙ্গে ফোনে কথা বললেন শুভাংশু শুক্লা। মহাকাশ স্টেশনের বিভিন্ন বৈজ্ঞানিক অভিজ্ঞতা, অন্যান্য কার্যকলাপ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে রবিবার। অক্সিয়াম 4 মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস-এ পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা। তারা এখন ভারতীয় গগনযাত্রী বলেই পরিচিত। পিটিআইয়ের খবর থেকে জানা গিয়েছে, শুভাংশু বলেছেন তিনি যাতে নিরাপদে মহাকাশ সফর শেষ করে পৃথিবীতে ফিরে আসতে পারেন, সেই জন্য ইসরো কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। এদিকে নাসা জানিয়ে দিয়েছে যে 14 জুলাই শুভমন সহ আরো 3 জন মহাকাশচারী পৃথিবীতে ফিরে আসছেন। নতুন এসএসসিতে বাদ চিহ্নিত অযোগ্যরা। চিহ্নিত অযোগ্যদের স্বার্থে সওয়াল করে এবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ভর্ষিত হলেন রাজ্য সরকার ও এসএসসি। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না, আবেদন বাতিল করতে হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে এই আদেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। এবারে আসি প্রাকৃতিক ব্যাপারে খবর। ফের জেগে উঠল লিওটোবি আগ্নেয়গিরি বিপর্যস্ত বিমান চলাচল। ইন্দোনেশিয়ার লিওটোবি লাকি আগ্নেয়গিরি ফের জেগে ওঠার বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল। ফ্লোরেন্স দ্বীপে থাকা এই আগ্নেয়গিরির ধোঁয়া ছায়াতে আকাশ ঢেকে যাওয়ায় ওই অঞ্চলে বিমান চলাচলের ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। আশেপাশের গ্রামগুলিতেও ছায়াতে ঢেকে গেছে। বিপজ্জনক এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। 2010 সালের পর বড় মাপের অগ্নুৎপাত হলো এই আগ্নেয়গিরিতে। অন্তত 24টি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, সোমবার আচমকা জেগে ওঠা এই আগ্নেয়গিরি পরপর 2টি মাপের বড় বিস্ফোরণ হয়। অগ্নুৎপাতের জেরে বিশাল মাপের ছায়াস্তম্ভ প্রায় 18 কিমি পর্যন্ত উচ্চতায় উঠেছিল। এবার বলি বৃষ্টির টান চেরাপুঞ্জিতে, ভিজছে না বৃষ্টির শহর। বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হিসেবে খ্যাত মেঘালয়ের সোহরাগ ক্রমশ শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার বৃষ্টির পরিমাণ নেমে এসেছে অস্বাভাবিকভাবে। আবহাওয়া দপ্তর তথ্য বলছে, গত বছরের তুলনায় এবছর জুনে বৃষ্টি হয়েছে মাত্র 1/3। পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছিল 30,412 মিলিমিটার। এবছর জুনে তা কমে হয়েছে 10,954 মিলিমিটার। চেরাপুঞ্জির ইতিহাসে এত বড় ধাক্কা এর আগে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে বনভূমি উজাড়, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধি এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। 1961 সালে সোহরার জনসংখ্যা ছিল 7,000, বর্তমানে তা দাঁড়িয়েছে 10 গুণেরও বেশি। অন্যদিকে ভারী বৃষ্টিতে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থানের জলমগ্ন এলাকা ক্রমশ বাড়ছে। বৃষ্টি ধসে হিমাচল প্রদেশের মান্ডির বিপর্যস্ত অবস্থা। গত 20 জুন থেকে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ধস, হরপাবান, মেঘ ডাকা বৃষ্টিতে 70 বেশি মানুষের মৃত্যু হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। লাগাতার বৃষ্টিতে দুর্গাপুর ব্যারেজ, পাঞ্চেত, মাইথন জলাধারগুলিকে জল বেড়ে যাওয়ায় কারণে ডিভিসিতে জল ছাড়তে বাধ্য হয়েছে। ফলে বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়খণ্ড জলমগ্ন। বিপর্যস্ত জনজীবন, চাষের ক্ষতি, আবার বানভাসী হওয়ার আশঙ্কা করছে মানুষ। অপরদিকের একটি খবর, গুজরাটের মহিষানগর নদীতে ভদোদরায় একটা সেতু ভেঙে পরপর গাড়িগুলো নদীতে পড়ে যায়। উদ্ধার কার্য চলছে, মৃত বেড়ে 16, নিখোঁজ 4। খেলার খবর, এজবাস্টনে জয় সারা জীবনের সম্পদ হলো শুভমন গিলের।
এজবাস্টনে জয় সারা জীবনের সম্পদ বললেন শুভমন গিল। প্রথম টেস্ট হারের পর এজবাস্টনে ইতিহাস সিরিজে সমতা ফিরিয়েছে শুভমন গিলের ভারত। জোড়া ইনিংস মিলিয়ে 430 রান অধিনায়কোচিত ব্যাটিংয়ে। তবে নিজের নজিরের থেকে দলের সাফল্যকে আগে রেখেছে শুভমন। ঠান্ডা মাথায় নেতৃত্ব দিচ্ছেন শুভমন, দেখে মুগ্ধ সচিন। আসি খেলার খবরে, আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ ছিল তা সরে গিয়েছে ঝাড়খণ্ডে। সেই কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। খবর এখনকার মতো শেষ হলো। নমস্কার। কতক্ষণ হয়েছে? সুমন বলবে সময়টা, ততক্ষণে আমরা শুরু করি অন্য কারো। চর্দি ভাই ভালো হয়েছে, চর্দি ভাই চিত্রাদি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থাকো, ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 11ই জুলাই 2025। আমি শ্যামলী বসু আরামবাগ থেকে কিছু বিশেষ খবর পড়ে শোনাচ্ছি। মহাকাশে ঠাঁই পাওয়ার শেষ ইচ্ছে জলেই গেল। শেষ ইচ্ছেটা আর পূরণ হলো না। ওরা 166 জন চেয়েছিলেন মৃত্যুর পরে দেহাবশেষ যেন পৃথিবীতে না মেশে। ইচ্ছে ছিল দেহ দাহ করে সেই ছাই গাঁজা গাছের বীজের সঙ্গে মিশিয়ে কোনো কৃত্রিম উপগ্রহের মতো উৎক্ষেপণ করা হবে মহাকাশে। সেখানে অনন্তকাল পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে ওই দেহাবশেষ। কিন্তু প্রযুক্তি বসলো বেঁকে। প্রশান্ত মহাসাগর আছড়ে পড়ল দেহাবশেষ সমেত আধারটি। অভিযানের নাম ছিল মিশন পসিবল। জার্মানির একটি স্টার্টআপ সংস্থা প্রস্তাব দেয় পৃথিবীতে তাদের দেহাবশেষ মিশে যাক। এটা চান না এমন 166 জনের ভস্ম আলাদা করে কন্টেনারে ভরে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। একটি ONYX স্পেস ক্যাপসুলকে তারাই মহাকাশে উৎক্ষেপণ করে 23 জুন। মহাকাশে পৌঁছানোর পরে ক্যাপসুলটি দুবার পৃথিবীর চারপাশে প্রদক্ষিণও করে, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। সেটি ফের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। কাজেই দেহাবশেষ অনন্তকাল ধরে মহাকাশে ঘুরপাক খাবে এমন ইচ্ছে আর পূরণ হয়নি ওই 166 জনের। ক্যাপসুল প্রস্তুতকারী সংস্থা দ্য এক্সপ্রেশন কোম্পানি অবশ্য অভিযানকে আংশিকভাবে সফল বলে দাবি করেছে। সফল উৎক্ষেপণ, ক্যাপসুলের মহাকাশে পৌঁছানো এবং দুবার পৃথিবীকে আবর্তনের জন্যই এমন দাবি তাদের। তবে শেষ পর্যন্ত তা কেন এভাবে আছড়ে পড়ল সে প্রশ্নের উত্তর এখনই মেলেনি। এ নিয়ে তদন্ত শুরু করেছে সংস্থার বিশেষজ্ঞরা। জানানো হয়েছে মহাসাগর থেকে ক্যাপসুলটি উদ্ধার করা আর সম্ভব নয়। শেষ ইচ্ছে পূরণ না হওয়ায় মৃতদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ওই স্টার্টআপ সংস্থা। চালু থাকবে পুরনো আইন। প্রস্তাবিত নতুন আয়কর আইন কার্যকর হলে সেখানে কোনো পরিবর্তন আনা হয়েছে তা সাধারণ করদাতাদের বোঝাতে উদ্যোগী হবে আয়কর দপ্তর। সম্প্রতি নারায়ণ জৈন এবং দিলীপ লায়নকার লেখা আয়করের সমস্যা মোকাবিলা সংক্রান্ত একটি বইয়ের উদ্বোধনে একথা জানান পশ্চিমবঙ্গ এবং সিকিমের দায়িত্বে থাকা মুখ্য আয়কর কমিশনার নীরজ কুমার। তিনি জানান আইনটি কার্যকর হলেও 2 বছরের জন্য পুরনো আইনটিও সচল থাকবে। নতুন 3 ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে আয়কর দপ্তরের কর্মীদের। সংশ্লিষ্ট বিলটি এখন সংসদীয় কমিটির বিবেচনাধীন। আশা বাদল অধিবেশনে তা পেশ হবে। নীরজ জানান আইনের ভাষা সরল হবে। বিক্রয়কর ট্রাইব্যুনালের প্রাক্তন সদস্য CM বাছাওয়াত জানান আইনের পরিবর্তন নিয়ে সমাজ মাধ্যমে অনেক ভুল তথ্য সম্প্রচার হচ্ছে, সেগুলি বন্ধ হওয়া প্রয়োজন। আসছি জেলার খবর। রাস্তা চাই, স্কুল ব্যাগ কাঁধে আরজি বিডিওকে। পরনে স্কুলের পোশাক, কাঁধে বই খাতার ব্যাগ, ক্লাস ফেলে হুগলির খানাকুল এক বিডিও অফিসে হাজির এক ঝাঁক ছাত্রছাত্রী। আরজি বেহাল, রাস্তা সংস্কার করে দিতে হবে। মঙ্গলবার স্কুল পড়ুয়াদের এহেন আবেদনে শোরগোল পড়ে। বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের সঙ্গেই যোগাযোগ করেন দপ্তরের সঙ্গে।
বিডিও অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সেচ দপ্তরের সঙ্গে। দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্থানীয় পঞ্চায়েতের প্রধানকেও। খানাকুলের কাবিলপুর প্রাথমিক বিদ্যালয় এবং কেদারপুর উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি বেহাল, বর্ষায় তার চেহারা আরো খারাপ। নদীর বাঁধের উপর বৃষ্টিতে জমা জল আর কাদায় পিচ্ছিল ওই পথ পেরিয়ে স্কুলে পৌঁছানো কার্যত দুঃসাধ্য। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও একই সমস্যা। এই দিনে স্কুলে না গিয়ে সোজা বিডিও কার্যালয়ে চলে যায় ওই দুই স্কুলের ছাত্রছাত্রীরা, সঙ্গে তাদের অভিভাবক এবং গ্রামবাসীরা। পড়ুয়াদের থেকে সমস্যার কথা শোনেন বিডিও। তারপরে তিনি সেচ দপ্তর এবং স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেন। পথের আর্জি নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের এভাবে পথে নামতে দেখে গ্রামবাসীরা মনে করছেন এবার সমস্যা মিটতে পারে। বিডিও বলেন, ওই সংস্থা সংস্কারের ব্যাপারে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি। একটু অন্য খবর বলি। হাত দিয়ে ভাত মেখে খায়, কি অসভ্য লোক রে বাবা। প্রায় এই ভাষাতেই নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে গাল পেড়েছেন আমেরিকান কংগ্রেস সদস্য ব্র্যান্ডন গিল। তিনি রিপাবলিকান। মামদানির একটি পুরনো ভিডিও খুঁজে বার করেছেন ব্র্যান্ডন। তারপর সেটা পোস্ট করে লিখেছেন, আমেরিকার সভ্য লোকেরা এভাবে খায় না। পশ্চিমী আদব কায়দা রপ্ত করতে না চাইলে তৃতীয় বিশ্বে ফিরে যাও। নেটিজেনদের অনেকেই প্রতিবাদে ফেটে পড়লেন টেক্সাসের এই কংগ্রেস সদস্যের বিরুদ্ধে। অনেকেরই প্রশ্ন, ট্যাকোস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার খেলে কিভাবে খান দাদা? ব্র্যান্ডনের ঝামেলা আরও বাড়িয়েছেন ভারতের তথ্য যাচাইকারী মোহাম্মদ জুবের। ব্র্যান্ডনের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত, নাম ড্যানিয়েল ডি সুজা। তিনি স্বামীর সমর্থনে এগিয়ে এসে লিখেছিলেন, আমি হাত দিয়ে ভাত খেয়ে বড় হইনি, কাঁটা চামচ ব্যবহার করেই বড় হয়েছি। আমি আমেরিকায় জন্মেছি, আমার বাবার পরিবারের অনেকে ভারতে থাকেন, তারাও খ্রিস্টান এবং কাঁটা চামচ দিয়েই খান। কিন্তু জুবের বার করে ফেলেছেন ড্যানিয়েলের বাবা দীনেশ ডি সুজার ছবি, দিব্যি হাত দিয়ে খাচ্ছেন। খেলার খবর। তীরন্দাজিতে নতুন নজির ভারতের। তীরন্দাজি বিশ্বকাপে নতুন নজির ভারতের। মিক্সড টিম ইভেন্টে ঋষভ যাদব এবং জ্যোতি সুরেখা ভেন্নাম স্কোর করেছেন 1431 পয়েন্ট। দুই তীরন্দাজ মোট 70 বার বুলস আই মেরেছেন, ফলে শীর্ষে থেকেই তারা যোগ্যতা অর্জন করেছেন। স্পেনের মাদ্রিদে মঙ্গলবার রাত এই রেকর্ড গড়েন ভারতীয় জুটি। এর আগে সর্বোচ্চ 1429 পয়েন্ট স্কোর করেছিলেন ডেনমার্কের কাঞ্জা গেলেনথিয়েন এবং মাতিয়াস ফুলারটন। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত। কেউ নাই নাকি? সেটাই তো দেখছি, কেউ কোথায় নাই, চুপচাপ হয়ে গেল যে, কেউ কিছু বলছে না। কোথায় চলে গেল? এবার বাপি পড়ে নে, আর তো নেই। আমি পড়বো? কেউ নেই দেখছি। অপর্ণা কুনার ম্যাডাম জয়েন করলেন দেখছি। লাভমি কে জয়েন করেছেন আপনি? ওনাকে একটু ভিডিওটা অন করতে বল, একটু পরিচয়টা করে নি। ও ও আচ্ছা আচ্ছা, নমস্কার। মিউটে আছে। বাড়ি থেকে জয়েন করেছেন বোধহয়, নাকি? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, নিউজ রিডিং করতে চাইলে করুন, আর সুমনের কাছে জেনে নেবেন কিভাবে কি করতে হবে। হ্যাঁ, আপনার নামটা কি? নামটা জানার জন্য তো মিউটটা খুলতে হবে। শৈলেন রায়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে।
তাহলে ওই দুটো টাইমিং একটু বলে দে, আগের দুটো টাইমিং। আচ্ছা ঠিক আছে। কোথায় জয়েন করলেন নাকি শেষ মুহূর্তে? হ্যাঁ রূপালী ম্যাডাম, করবেন খবর? না, আমি আজকে জয়েন করছি না। ঠিক আছে। ঠিক আছে, আমি একটু পড়ি, আমার তো আজকে আছে কি বলে রেডিওর খবর আছে। ঠিক আছে, আমি একটু পড়ে নিচ্ছি তাহলে। সবাই একটু মিউট করে দেবেন। হ্যাঁ, না খবর পড়বো না বললো তো। ঠিক আছে, নমস্কার। হসলা বার্তা থেকে আমি দেবাশিস ঘোষ আপনাদের জন্য কিছু খবর নিয়ে এসেছি আজকে পাঠ করব বলে। আয়ের 50% জনকল্যাণে খরচ না করলে পঞ্চায়েতের সব অনুদান বন্ধ, সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যের পঞ্চায়েতগুলিকে আয়ের অন্তত 50% জনস্বার্থে ব্যবহার করতেই হবে, না হলে বন্ধ হয়ে যাবে সরকারি অনুদান ও ইন্টেনসিভ। পঞ্চায়েতের ব্যালেন্স শিটকে এইভাবেই নিয়মে বেঁধে দিল নবান্ন। গ্রামোন্নয়নের জন্য পঞ্চায়েতগুলিকে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। বাংলার বাড়ি, কর্মশ্রীর মতো প্রকল্প ছাড়াও সাধারণ মানুষের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য ও কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকাও পায় পঞ্চায়েতগুলি। সেই সঙ্গে রয়েছে পঞ্চায়েতগুলির নিজস্ব আয়। এই টাকা নিজ এলাকার উন্নয়ন খাতেই ব্যবহার করার কথা গ্রাম পঞ্চায়েতের। তবে এলাকার উন্নয়নের জন্য নিজস্ব আয়ের কত ভাগ ব্যবহার করতেই হবে তা নিয়ে এতদিন নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। এবার সেটাই করলো রাজ্য প্রশাসন। পঞ্চায়েতের নিজস্ব আয়ের অন্তত 50% এলাকা উন্নয়নের মাধ্যমে জনস্বার্থে ব্যবহার বাধ্যতামূলক করে দিল নবান্ন। না করলে জনসাধারণকে উন্নত পরিষেবা দেওয়ার নিরিখে পারফরম্যান্স গ্র্যান্ট হিসেবে পঞ্চায়েতগুলিকে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়। সিদ্ধান্ত হয়েছে বন্ধ হবে সেই সব টাকা, পাশাপাশি আটকে দেওয়া হবে কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের অনুদানও। ফের এলআইসি শেয়ার বিক্রির তোড়জোড়। 2022 সালে এলআইসি শেয়ার বিক্রি করা হয়েছিল 21,000 কোটি আয় করে বর্তমান কেন্দ্রীয় সরকার। বর্তমানে সরকারের কাছে এলআইসি 96% মালিকানা রয়েছে। এর মধ্যে ফের অন্তত 4% শেয়ার বিক্রির পরিকল্পনা করা হয়েছে। যদিও এলআইসি শেয়ার ক্রয় করেও লগ্নিকারীদের মধ্যে হতাশা নেমে এসেছে বিগত কয়েক বছরে। আসছি পরের খবরে। অমরনাথ যাত্রা এবার পুণ্যার্থীদের সার্বিক সুরক্ষায় হাইটেক প্রযুক্তি। কুলগাঁওয়ে জিও ফেন্সিং, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের সুরক্ষায় এবার হাইটেক প্রযুক্তি। যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কুলগাঁওয়ের ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির জিও ফেন্সিং সিস্টেম। অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ব্যবহার হচ্ছে ফেসিয়াল রেকগনিশন সিস্টেম। জানা যাচ্ছে এই প্রথমবার অমরনাথ যাত্রায় এত উন্নত প্রযুক্তির ডিজিটাল সার্ভেইলেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল 26 জনের। সেই ঘটনায় উপত্যকার নিরাপত্তা নিয়ে নীতিমত প্রশ্ন তুলে দিয়েছিল। অমরনাথ যাত্রা নিয়ে এবার শুরু থেকেই তাই কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তারই অঙ্গ হিসাবে এবার ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, জিও ফেন্সিং এর সাহায্যে কুলগামের অন্তর্গত জাতীয় সড়ক এলাকায় পুণ্যার্থী ও গাড়ির যাতায়াতের উপর রিয়েল টাইমে নজরদারি চালানো হচ্ছে। ফেন্সিং চিহ্নিত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই পদক্ষেপ করা হবে। কেউ বা ওই নির্দিষ্ট রুট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন বা বাইরে থেকে এসে পুণ্যার্থীদের সঙ্গে মিশে যাচ্ছেন কিনা তাও সহজে চিহ্নিত করা যাবে। পাশাপাশি অমরনাথ যাত্রার দুটি গুরুত্বপূর্ণ এলাকায় বসছে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা, যার মাধ্যমে ছবি দেখে পুলিশের তথ্য ভান্ডারে থাকা দাগী অপরাধীকে সহজেই চিহ্নিত করা যাবে বলে জানানো হয়েছে। ভিড়ের মধ্যে মিশে থাকা অপরাধীদের চিহ্নিত করার ক্ষেত্রে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
যুক্ত হলো বাড়তি 4 কোচ, আজ থেকে হাওড়া পাটনা বন্দে ভারত 20 কোচের। হাওড়া পাটনা বন্দে ভারত ট্রেন যাত্রীদের জন্য সুখবর। আজ শুক্রবার থেকে জনপ্রিয় সেমি হাই স্পিড ট্রেনটি এই রুটে 16 কোচের বদলে 20 কামরার কোচে বদলে যাবে। রেল সূত্রে খবর, হাওড়া পাটনা বন্দে ভারত ট্রেনের টিকিটের চাহিদা সবসময় তুঙ্গে থাকে। যাত্রীর সাথে আরো বেশি মানুষকে প্রতি যাত্রায় এই বন্দে ভারত ট্রেনে বাড়তি 4টি কামরা যুক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে রেল। উল্লেখ্য, 2023 সালের 24শে সেপ্টেম্বর হাওড়া পাটনা বন্দে ভারত ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। তবে 26শে সেপ্টেম্বর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক এই ট্রেন যাত্রী পরিষেবা চালু করেছিল। পরবর্তী পর্যায়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বাড়তি 25টি নয়া বৈশিষ্ট্য যুক্ত হয়েছে এই ট্রেনে। চলছে কলকাতা লিগ। আজ মোহনবাগান জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলছে এবং তারপরে বিশ্বকাপের ফাইনালে চেলসি এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে পিএসবি আইনজেভেন। আর আগামী রবিবার সেটির ফাইনাল হবে। আজ খবর এখানে শেষ করছি, নমস্কার। দেবাশিস বাবুর খেলার খবর মুখস্থ, কোনো পেপার দেখার দরকার নেই। তাহলে আজ তো কেউ নেই, ঠিক আছে।